সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের টক শোর বিষয় হলো রাজনৈতিক অস্থিরতা ও প্রত্যাশিত সমাধান। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের একজন হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান রয়েছেন। ডক্টর মান্নান উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও কলামিস্ট মাহবুব নাহিদ, এবং আমাদের সাথে রয়েছেন সাংবাদিক সিকান্দার রহমান। দর্শক, পরিচয় পর্বের পর মূল আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর আব্দুল মান্নান, আপনার থেকে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই দেখছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা এরই আলোকে আজকের আলোচনার শিরোনাম রেখেছি মূলত রাজনৈতিক অস্থিরতা ও প্রত্যাশিত সমাধান। প্রশ্ন হচ্ছে, দেশ জুড়ে যে নানামুখী অস্থিরতা চলছে তার কারণ কি বলে আপনি মনে করেন? এবং দেশের বৃহত্তম দল বিএনপি বলছে নির্বাচন হলে মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কি মনে করেন? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এশিয়ান টিভিকে ধন্যবাদ, সহ আলোচক যারা আছেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, সিরাজ ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন রাজনৈতিক অস্থিরতা, প্রত্যাশিত সমাধান এবং এখন যে অস্থিরতার কারণ কি, আসলে বাংলাদেশের রাজনীতির সূচনা থেকে এ পর্যন্ত কখনো স্থির ছিল না। বাংলাদেশের আপনি যদি দেখেন 71-এর পরে রাজনীতি কিন্তু অস্থিরতার ভিতর দিয়ে আসছে। এরপরে 75 থেকে যদি শুরু করেন, আবার যদি আপনি এসে দেখেন যে স্বৈরাচার হয়ে উঠছে, সেখানেও কিন্তু অস্থিরতা ছিল। এরপরে সে 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার মাধ্যমে যে তাণ্ডব চালানো হয়েছিল, সেখানেও কিন্তু অস্থিরতা ছিল। অস্থিরতার বাইরে আমাদের কখনোই আমরা যেতে পারি নাই। এর মূল কারণটা হচ্ছে আমরা জাতিগতভাবে এবং রাজনৈতিকভাবে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কখনোই দাঁড়াতে পারিনি। আমরা লেজুর ভিত্তি করেছি অথবা কোনো একটা দেশের দাসত্ব করেছি, যার কারণে জাতি হিসেবে আমাদের যে আলাদা একটা সত্তা আছে আমরা সেটাকে কখনোই দাঁড় করাতে পারিনি। এটা আমি প্রধান কারণ মনে করি। এখন যে অস্থিরতাগুলো দেখছেন, এই অস্থিরতাগুলো তো আপনি বলতে পারেন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি ডাকাতি, তারপরে হচ্ছে ধর্ষণ, এগুলো আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু এগুলোকে কেন বেশি এখন আলোচনায় আসছে? কারণ জনগণের যে আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, যে 5ই আগস্টের পরে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান পরবর্তী জনগণ ন্যায় এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এখন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে চলে যেয়ে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রে তারা আশ্রয় নিয়েছে। শুধু সরকার প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনাই নয়, তার সহযোগী বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখানে যে তারা এই দেশকে অস্থির করার জন্য একটা পরিকল্পনা তৈরি করেছে এবং সেই পরিকল্পনা মাফিক এই দেশে তাদের যারা এজেন্ট আছে এবং প্রশাসনের ভিতরেও লুকিয়ে থাকা এরকম বহু মানুষ আছে। কয়েকজন মানুষ পালিয়ে গেছে, কিন্তু যাদেরকে তারা নিয়োগ করে গিয়েছিল, যাদের মাধ্যমে তাদের সে সমস্ত কার্যক্রমকে তারা বাস্তবায়ন করেছিল, তারা তো পালিয়ে যায় নাই, তারা তো অনেকেই এখন সক্রিয় আছে। আমি মনে করি যে প্রত্যেকের দায়িত্বের জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী যদি তার সঠিক দায়িত্বটা পালন করতে পারত, তাহলে কিন্তু এই অস্থিরতা তৈরি হতো না, এই আইনশৃঙ্খলা অবনতি হতো না। আমি মনে করি যে আওয়ামী লীগের দোসররা এই কাজগুলো করে যাচ্ছে, যার কারণে এই ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে, এই সংস্কারও যারা চায় না তারাও নীরব ভূমিকা পালন করার কারণেই মূলত যারা এদেশে অস্থিরতা তৈরি করতে চায় তারা কিছুটা হলেও একটা অ্যাডভান্টেজ এখান থেকে পাচ্ছে বলে আমি মনে করি। এর জন্য আমাদের মনে করা উচিত যে আমাদের রাজনৈতিক ঐক্যমত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে গত 15 বছর বিএনপি জামাত এভাবেই বলা হতো, কখনো বিএনপি জামাত বলা হতো, কখন জামাত বিএনপি হলো, জামাত শিবির বিএনপি, এভাবে অনেক কিছুকে বলা হতো। কিন্তু আমরা একসাথে জেল খেটেছি, একসাথে মামলায় হাজিরা দিয়েছি, এখনও অনেক মামলায় আমরা একই সাথে আসামি, কিন্তু আমরা এখনও এসে একমত হতে পারি না যে ফ্যাসিস্টদের কী হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, তাদের বিচার হওয়া উচিত, ফ্যাসিস্টদের বিদায় নেওয়া উচিত। আমাদের বিভিন্ন জায়গায় একটা থেকে যায়, যখনই ছাত্র জনতা একটা ঐক্যবদ্ধ অবস্থানে এসে একটা দাবি জানায়, সেখানে কেন যেন আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারি না, যার কারণে এই সুযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সব কিছু মিলে
কিন্তু আমার আর একটা প্রশ্ন ছিল যে বিএনপি বলছে যে নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে, আপনার কি তেমনই মনে হয়? না, নির্বাচন হলে যে সবকিছু ঠিক হয়ে যাবে তা আমি মনে করি না। কারণ নির্বাচনের মাধ্যম দিয়ে যদি আবার যারা দুর্নীতিবাজ, যারা অন্যায়কারী, যারা সুবিধাভোগী, তাদের ব্যাপারে যদি আমরা যথাযথ সংস্কার না করে নির্বাচন করি, তাহলে সেই সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করেই নির্বাচন হলে জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত হবে, তখন জনগণ যখন মনে করবে যে এই নির্বাচিত সরকারটা আমার সরকার, তখন বাংলাদেশের সকল সেক্টরে জনগণই সেই নিরাপত্তার জন্য কাজ করবে। জনগণের সামাজিক নিরাপত্তা বলাই তৈরি হবে, তখনই মূলত এটার সমাধান। জি, ধন্যবাদ আপনাকে। মাহবুব নাহিদ, আপনার কাছে আমার এই বিষয়ে যে প্রশ্ন সেটি হচ্ছে যে ডক্টর আব্দুল মান্নান তার আলোচনায় বলেছেন ঐক্যবদ্ধ ছিলাম না বলেই আমরা এই সংকটের মুখে পড়েছি সেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে, অর্থাৎ 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। পরবর্তীতে তিনি একটা ইতিহাসও তুলে ধরেছেন যে জামাত বিএনপির একটা ঐক্য ছিল। অন্তত গত 16 বছরে আওয়ামী লীগ সরকার সবসময় বলতো, এবং আমরা সবাই প্রত্যক্ষ করেছি, দেখেছি যে জামাত বিএনপি এই ঐক্যটা ছুটে গেল কেন, এবং কেন আজকে আমরা রাজনৈতিক অঙ্গনে কিন্তু দেখছি প্রকাশ্যেই কিন্তু বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ করছে, জামাত বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, অথচ আপনারা কিন্তু একসময় সরকারে ছিলেন, অনেক ঐক্যের অনেক প্ল্যাটফর্ম ছিল, অনেকগুলো ঘটনা ছিল। এই যে অনৈক্যটা সৃষ্টি হয়েছে, এটা কেন হলো? জি, ধন্যবাদ সিরাজ ভাই এবং আমার দুইজন বিজ্ঞ আলোচক, একজন প্রথিতযশা সাংবাদিক এবং আরেকজন রাজনীতিবিদ, দুইজনকেই অভিনন্দন এবং দর্শকদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান যারা দেখছেন। আমি আসলে খুবই আশাবাদী মানুষ। আমি আপনার এই অনুষ্ঠানেই একদিন বলেছিলাম যে আমাদের মধ্যে অনেক অনৈক্য তৈরি হয়েছে বিভিন্ন ভাবে। কারণ হচ্ছে কি, বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে, এক একটা রাজনৈতিক দলের নীতি আদর্শের জায়গা থেকে বিভিন্ন পার্থক্য থাকে। কেউ একটা চিন্তা করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, কেউ আরেকটা চিন্তা করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। সো এই জায়গাগুলোতে অনেক অনৈক্য, অনেক দ্বিমত তৈরি হতে পারে। কিন্তু যে জিনিসটা তিনি বললেন যে 16 বছর আমাদের মাঝে যে ঐক্যটা ছিল, যে ঐক্যটা কেন ছিল? যে ঐক্যটা ছিল দেশের বৃহৎ স্বার্থে। দেশের বৃহৎ স্বার্থটা কি? যে আমাদের বাংলাদেশের আকাশে যে ঘন কালো মেঘ দানা বেঁধে উঠেছিল, যে স্বৈরাচার নিকৃষ্ট ফ্যাসিস্ট আমাদের দেশটাকে করাল গ্রাস করেছিল, তাকে দমন করার জন্য যে ঐক্যটা তৈরি হয়েছিল, সেই ঐক্যটা সুন্দর। এবং সেই ঐক্যটা আমি বিশ্বাস করি যদি আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, আবারও সেই ঐক্য গড়ে উঠবে। এবং এই ঐক্যের পিছনে অনেক বড় কাজ করেছে অবশ্যই জামাত। এবং আপনারা খুব ভালোভাবেই জানবেন যে এই যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য এবং সকল রাজনৈতিক দলকে যে একই প্ল্যাটফর্মে আনার মূল কারিগর কিন্তু ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার ডাকে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ করে সকলকে একসাথে নিয়ে একটা রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রণয়ন করেছিলেন। যারা এখন অনেক সংস্কারের কথা বলছেন, এই সংস্কার শব্দটা যেন নতুন করে আবিষ্কার হয়েছে। এই 5ই আগস্টের আগে যাদের মুখে সংস্কার তো দূরে থাক, শব্দটাও মানে অক্ষরটা উচ্চারণ করতে দেখা যায়নি, তারা এখন সংস্কার নিয়ে কথা বলছে। অথচ বিএনপি সংস্কারের কথা বলেছে 2017 সালে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেন। তার পরবর্তীতে 27 দফা আসে, 22 সালে, 23 সালে 31 দফা আসে। এবং আরেকটা কথা আমার শ্রদ্ধেয় বিজ্ঞ আলোচক তিনি বললেন যে জনগণের সরকার। বিএনপি কি, সবাই এটা এই কথাটা দিয়ে আসলে নির্বাচন, আপনি তো সরাসরি প্রশ্ন করলেন যে বিএনপি চাচ্ছে নির্বাচন। বিএনপি কি বলেছে যে আমাকে ক্ষমতায় বসিয়ে দাও? না, বিএনপি তো সেটা বলে না। বিএনপি বলেছে নির্বাচন দাও। এখন নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেটা যদি আজকেই হয়, সেটা কি বিএনপির অপরাধ? ক্ষমতায় বিএনপিকে কারা আনবে? জনগণ আনবে। তো তিনিই তো বললেন, তার মুখেই যেহেতু বললেন যে জনগণের সরকার, অর্থাৎ বিএনপিও তো জনগণের সরকারের চাহিদাও তো বিএনপির। এই 16 বছর তো বিএনপি গণতন্ত্রের জন্যই লড়াই করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের নয়, শুধু সারা বিশ্বের গণতন্ত্রের একজন প্রতীক নারী নেতৃত্ব। যেহেতু গতকাল নারী দিবস ছিল, তার কথা না বললেই নয়। সারা বিশ্বের নারী নেতৃত্বের একজন পুরোধা ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে গণতন্ত্রের মা বলা হয়, অনেকেই অনেক নামে ডাকেন, কিন্তু গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামটা আনবিটেবল। তার এই সংগ্রামের ধারে কাছেও আসলে কিছু নাই।
সো আমরা তো গণতন্ত্রই চাই, আমরা তো চাইবো নির্বাচন হোক। এবং যে আপনি প্রথমত বললেন যে বিচারহীনতার, আমি বলতে চাই যে বিচারহীনতার কারণে, বা আপনি দেখেন একদম স্পষ্টভাবে সুযোগ দেওয়া হলো যে হিজবুত তাহরির তারা যে শুক্রবার যে কর্মসূচিটা পালন করলো, এটা কি গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল না? তারা যে ঐক্যবদ্ধ হলো, তাদেরকে মিছিল করতে দেওয়ার সুযোগ দিল। আমরা দেখলাম যে এক ধরনের পলান টুকটুক খেলা হচ্ছে, তারাও হেঁটে যাচ্ছে, প্রশাসনও হেঁটে যাচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনেক পরে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে সরকারও যেন চাইছেন যে তারা ব্যর্থ হয়ে যান বা তাদেরকে ব্যর্থ বোঝানো হোক। এটার হয়তো কোনো উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় একটাই, সেটা হচ্ছে নির্বাচনটাকে যত দূরে সরিয়ে নেওয়া যায়, এই সরকারকে প্রলং করা যায়, অথবা কথিত বিপ্লবী সরকার নামক কিছু শব্দ আমরা শুনি, অনেক বাক্য, অনেক শব্দ আমরা 5ই আগস্টের পরে নতুন নতুন শব্দ, নতুন নতুন টার্ম শুনছি। সেই টার্মগুলোকে আসলে বাস্তবায়ন করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় এগুলো সব ষড়যন্ত্র। এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে কাজ না করে, যদি আইন শৃঙ্খলা বাহিনী চাপ প্রয়োগ না করে অপরাধীদের উপরে, অপরাধ তো তাহলে বেড়ে চলবেই। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ হতে হবে। জি জি, ধন্যবাদ মাহবুব নাহিদ। সাংবাদিক সেকেন্দার রেমান, আপনার কাছে একই প্রশ্ন করব। আপনি এখানে দুইজন আলোচক আছেন, তারা দুটি দলের নেতৃত্ব দিচ্ছেন, দিয়ে আসছেন অনেকদিন থেকেই। আপনি মাঝখান থেকে আমাকে একটু বলবেন কিনা যে এই যে জামাত বিএনপির যে ঐক্য ছিল, এই ঐক্যটা আমরা এখন মোটামুটিভাবে দেখছি যে সেই ঐক্য আর নেই। এই ঐক্যটা ভেঙে যাওয়ার মূল কারণটা কি, আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ সিরাজ ভাই, এবং যারা এশিয়ান টেলিভিশন দেখছেন তাদেরকে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনি যেটা বলছেন, আপনার এই কথার সাথে আমি একমত নই। এই কারণে জামাত বিএনপির ঐক্য ভেঙে গেছে, নেই, এটা কিন্তু ঠিক না। ঐক্য আছে না, আমার কথাটা শোনেন। কেন নেই আপনারা বলছেন, এর কারণটা হচ্ছে আমাদের দুঃসময় না। আপনি দেখবেন যখন কোথাও বন্যা হয়, বন্যা হওয়ার পরে যেমন একটা কচুরি পানার উপরে সাপ উঠতেছে, ব্যাঙ উঠতেছে, সবাই উঠতেছে। সাপ আর ব্যাঙ কিন্তু এক প্রজাতির না, সবাই উঠতেছে, কিন্তু দুইজন পরস্পর শত্রু। অর্থাৎ জীবন বাঁচানোর তাগিদে তারা কিন্তু এখানে এক হচ্ছে। আবার যখন বন্যার পানি নেমে যায়, এই দেখবেন একজন আরেকজনের সাথে মোটামুটি একটা যুদ্ধান্দেহী ভাব নিয়ে তার সামনে আগায় যায়। বিগত 16 বছর বিএনপির উপরে, জামাতের উপরে যে জাতীয় অত্যাচার হয়েছে, আমি যেহেতু মাঠ পর্যায়ে রিপোর্ট করি গত 21 বছর ধরে, আসলে এই বিষয়গুলো এখন যতটা খোলামেলা বলা যাচ্ছে বাংলাদেশে বসে, তখন ততটা বলা যায়নি। হয়তো আমরা কিছু সাংবাদিক বলার চেষ্টা করেছি, তার মানে মাসুলও দিতে হয়েছে, অনেক বড় বড় মাসুল আমরা দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। তো তখন একটা দুঃসময় ছিল। এখন যখন একটা সুসময় আমরা বলি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়, এখন জামাত তার কর্মসূচি বাস্তবায়ন করছে, বিএনপি তার কর্মসূচি বাস্তবায়ন করছে, স্বাভাবিকভাবেই আগামী যে নির্বাচন হবে, ধরে নেওয়া যাচ্ছে যে সেই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে, ওটা আশা করা যাচ্ছে। তো সেটা যদি হয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কে ক্ষমতায় যাবে সেটা সহজেই কিন্তু অনুমেয়। তো যারা ক্ষমতায় যাবে তারা তো নিশ্চয়ই চাইবে যত দ্রুত সম্ভব ক্ষমতায় গিয়ে দেশের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে প্রতিটা জিনিস, প্রতিটা ইন্ডিকেটর কিন্তু নিম্নগামী। পারছে না কেন? কারণ নির্বাচিত সরকার নেই। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা, দক্ষতা নিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই, কিন্তু উনি ওনার জায়গায় ঠিক আছে, কিন্তু বাকি যে ওনার উপদেষ্টা পরিষদ, এদের মানে কারো অসুস্থতা, কারো বয়সজনিত সমস্যা, নানা কিছু কিন্তু তাদের সমস্যা রয়েছে, ফলে তারা কিন্তু পারফর্ম করতে পারছে না। এর উপরে আবার হচ্ছে একজন ব্যক্তির উপরে একাধিক মন্ত্রণালয় চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং একজন ব্যক্তি যদি মাঠ পর্যায়ে তার কথাগুলো, তার আদেশগুলো বাস্তবায়ন করতে চায়, মাঠ পর্যায়ে কিন্তু ভিত্তি থাকতে হবে, যে ভিত্তিটা বিএনপির আছে, যে ভিত্তিটা জামাতের আছে, হয়তো বিএনপির বেশি আছে। ফলে রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে, দায়িত্ব নেয়, সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো, এটা অনেকাংশেই সমাধান হয়ে যাবে। আর আপনি যেটা বিএনপি জামাতের অনৈক্য দেখছেন, আমি এটা অনৈক্য দেখছি না। আবার যদি ঝড় আসে, দেখবেন আবার এক হয়ে গেছে। যদি এমন হয়, দেখবেন যে ডিসেম্বরের নির্বাচন না হয়ে আগামী জুন, জুলাই কিংবা আগামী বছর নির্বাচন চলে যায়, এই বিএনপি কর্মসূচি ঘোষণা করবে এবং জামাত যুগবদ্ধভাবে সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করবে এবং তারা একসাথে রাজপথে নামবে বর্তমান সরকারের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। যে জামাত বিএনপির ভেতরে আসলে কোনো অনৈক্য তৈরি হয়নি, কিন্তু আমরা মাঠের বক্তব্য, বক্তৃতায় বেশ খানিকটা দূরত্ব দেখছি। অন্তত আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় যে ঐক্যটা ছিল, সেই রকম অবস্থা কিন্তু আমরা দেখছি না।
সাংবাদিক রেমান হয়তো তার দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিকোণ থেকে দেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, রেমানের কথা যদি সত্যিই হয় বা বাস্তবতা এটা হয়, যে তাহলে কি, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি নির্বাচনকে সামনে রেখে কি আপনারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, নাকি আসলেই কোথাও আপনাদের দূরত্ব সৃষ্টি হয়েছে, বা এবং যদি এরকম দূরত্ব সৃষ্টি হয়ে থাকে তাহলে সেখানে প্রশ্ন থাকছে ওই দূরত্ব কমানোর কোনো ব্যবস্থা আপনারা নেবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ভাইও যেটা বলেছেন চমৎকার করেই বলেছেন। আসলে দুইটা দলের রাজনৈতিক দর্শন এবং আদর্শ কিন্তু ভিন্ন, ডেফিনেটলি। তো যার কারণে পরিবর্তিত পরিবেশে প্রত্যেকেই তার আদর্শকে ঠিক রেখেই কি করছেন, রাজনীতি করছেন। তো এই রাজনৈতিক বক্তব্য যে ডিফারেন্ট হবে এটা অত্যন্ত স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সেই স্বাভাবিকতার জায়গায় অনেকে মনে করছেন যে আমরা মনে হয় যে অনেক যোজন যোজন দূরে। এটা তো রাজনীতির মাঠে এরকম কালচার প্রত্যেকেই তারটা দেখেন। আপনার একটা কথা বলি যে এই অভ্যুত্থান কেন হয়েছিল। এই অভ্যুত্থান হয়েছিল কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, এই অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, এই অভ্যুত্থান হয়েছিল কিন্তু ভোটাধিকারের প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ যা দীর্ঘদিন এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে করতে পারে নাই, সেটা আমাদের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়ে এই কাজটা আমাদেরকে করে দিয়ে আমাদের জন্যই আবার কিন্তু পথ তৈরি করে দিচ্ছে। কিন্তু তাদের যে চাওয়া পাওয়া ছিল এবং তরুণদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে যদি আমরা পলিটিক্যাল পার্টিগুলো কি করতে না পারি, আমরা ওন করতে না পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই ছাত্র জনতা আমাদের দিক থেকে কিন্তু মুখ ফেরাই নেবে। এটা অত্যন্ত বাস্তব। এই জায়গা থেকে আমরা বলছি যে আমরাও নির্বাচন চাই, কিন্তু আমরা প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন চাই। সেটা যদি ডিসেম্বরের ভিতরেই সংস্কার হয়ে নির্বাচন হয় আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছি। আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করতেছেন এবং জনগণের উপচে পড়া ভিড়। তো এই যে এটা তো নির্বাচনের মাঠকে তৈরি করতেছে। আমি মনে করি যে এটা আমাদের নির্বাচন চাচ্ছি না বা দেরিতে চাচ্ছি, বিষয়টা এরকম না। হ্যাঁ, আমরা বলছি যে লোকাল গভর্নমেন্টের নির্বাচনটা আগে দিলে জনগণের সাথে যত ইন্টারাকশন, আপনার মানে জনগণের যত ধরনের সুযোগ সুবিধা আছে সেটার কিন্তু সংযোগটা হয় লোকাল গভর্নমেন্টের সাথে। আর লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা যদি আগে হয় তাহলে জাতীয় ইলেকশনে আমরা কি কি ভুল করতে পারি, কি কি ত্রুটি থাকতে পারে, কোথায় আমাদের দুর্বলতা আছে, সেগুলোকে আমরা সংশোধন করার সুযোগ পাবো এবং গ্রহণযোগ্য বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি। কিন্তু এখানে অন্য একটা কথা আছে, এখানে অন্য একটা কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে যে ফ্যাসিবাদীদের দোষর যারা বা স্বৈরাচারের দোষর যারা, যেহেতু না তারা আসতে পারবে না, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমরা যদি আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনোভাবেই কোনো নির্বাচনেই না, বাংলাদেশের কোনো কিছুতেই তারা এখানে আর সুযোগ পাবে না। আমরা তো এই জায়গায় আমাদের কি থাকতে হবে, ঐক্যবদ্ধ অবস্থান যদি রাজনৈতিক দলের থাকে তাহলে কোনো নির্বাচনে আসতে। এই জায়গায় আমার একদম কংক্রিট প্রশ্ন, সেই ঐক্যবদ্ধ অবস্থা কি আছে কিনা? সেই ঐক্যবদ্ধ অবস্থার যদি কোনো দুর্বলতা থাকে সেটাকে শক্তিশালী করতে হবে। তার মানে আপনি প্রকারান্তরে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থার বিষয়টাকে আপনাকে এখানে বিবেচনায় নিয়ে আসতে হবে। 96-এর যে নির্বাচন কিন্তু হয়েছিল, মানে যখন কেউ সরকারে থাকে, সরকারে থেকে কেউ সংস্কার করে, এই জায়গাটা কিন্তু বাংলাদেশের কালচারে এখনো গড়ে ওঠেনি। 96-এর যেই মানে তত্ত্বাবধায়ক সরকার, এটাও কিন্তু তৎকালীন যারা বিএনপির যে গভর্নমেন্ট ছিল তাদের অনেক আন্দোলন সংগ্রামের পরেই প্রতিষ্ঠিত হয়েছিল। আবার যারা আন্দোলন সংগ্রাম করে এটা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে বাংলাদেশের জন্য, তারা আবার ক্ষমতায় গিয়ে এই জায়গা থেকে বাংলাদেশের জনগণ কিন্তু পলিটিক্যাল পার্টির এই ম্যান্ডেটকে কি করতে চাচ্ছে না, ওন করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তী সরকার, এটা নিরপেক্ষ সরকার, তারা যদি এরকম একটা রাজনৈতিক কালচার এবং সংস্কার তৈরি করে দেয়, পরবর্তীতে এটা জনগণ। এখানে আপনার কাছে আর একটা প্রশ্ন আমি করতে চাই। এই যে আমার সাথেও কোনো জামাত নেতার ব্যক্তিগত আলাপচারিতা হয়, সেই আলাপচারিতায় প্রশ্ন এমন কথা আছে যে জামাত ক্ষমতায় যাওয়ার খুব কাছাকাছি অবস্থায় আছে। জনমত জরিপ তাদের পক্ষে এতটাই বেশি যে সেটা 36% এমন দাবি আছে। আমি শেষ করি। তো আর একটু সময় পেলে সেটা 41
ক্রস করে ফেলবে, টাচ করবে। সেক্ষেত্রে তখন বিএনপির জন্য জামাত ডেফিনেটলি নির্বাচনের মাঠে একেবারেই সমানে সমানে হয়ে যাবে। তখন এখন যেটা সম্ভব, বিএনপির পক্ষে হয়তো নির্বাচন হলে এখন ক্ষমতায় চলে যাবে, কিন্তু জামাতের যে অবস্থা, জামাত নেতাদের বক্তব্য সেইটা আর থাকবে না। তো তাহলে আপনার কথার সাথে কি এই বিষয়টার একটু সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়? না, সাংগঠনিক কোনো অবস্থা এখানে তৈরি হয় না। ক্ষমতার কাছাকাছি কারা যাবে এটা জনগণ নির্ধারণ করবে, এক। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনীতি, সেখানে আপনি দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিটা শহীদ পরিবারের কাছে দলীয় পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তিনি প্রতিটা পরিবারকে সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছেন এবং শহীদ স্মারক তৈরি করেছেন। 800 শহীদ পরিবারদের লিস্ট নিয়ে তাদের পুরো জিনিসটা জাতির সামনে উপস্থাপন করেছেন। আহতদেরকে দেখার জন্য তিনি হাসপাতালে ঘুরেছেন এবং বিদেশি দূতাবাসগুলোর সাথে কথা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য কিভাবে আমরা এই আহতদেরকে চিকিৎসা দিতে পারি। এই জায়গা থেকে বাংলাদেশের জনগণ একটা আস্থার জায়গা তৈরি করতেছে, জামাতের উপরে নির্ভর করতেছে। অপরপক্ষে যে কারণে ফ্যাসিস্টরা চলে গিয়েছিল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপরে হচ্ছে দখল, এই যে পাল্টা দখল, এই যে দখলবাজির, চাঁদাবাজির যে রাজনীতি, এটার সাথে যদি আমাদের বন্ধুদের ভিতরে কোনো দোসর বা অন্য কেউ ঢুকে যে সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রজন্ম আর ভালোভাবে না। এই যে জেন জেড যেটা আমরা বলছি, তারা কিন্তু এখন অনেক সচেতন। কারণ আজকে ঢাকায় আমরা মনে করতাম যে এই অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে এই প্রজন্ম মনে হয় পুরো দেশ সম্পর্কে কিছুই জানে না, তারা একটা ডার্কের ভিতরে আছে, কিন্তু না, এই প্রজন্ম বাংলাদেশকে ওন করে এবং বাংলাদেশের কোনো ক্ষতি হোক এটা এরা চায় না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে টেন্ডারবাজি হতো, চাঁদাবাজি হতো, গেস্ট রুম কালচার হতো, নির্যাতন হতো, ট্যাগ লাগানো হতো, এগুলো আর দেখতে চায় না। এবং অছাত্ররা বছরের পর বছর রাজনীতি করবে, এটা ছাত্রত্ব ধরে রেখে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে, এই রাজনীতির থেকে ফিরে আসতে হবে। এই জন্য বাংলাদেশে আমরা আহ্বান করব যে সকল রাজনৈতিক দলকে তাদের যদি রাজনৈতিক কালচার পরিবর্তন না করে, ট্রেন্ড পরিবর্তন না করে, তাহলে এই নতুন জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে। মাহবুব নাহিদ, আপনার কাছে এই আলোচনার রেশ ধরে জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে কিন্তু জামাতের সাথে বিএনপির একটা বেশ ভালো রকমের একটা বিপরীত অবস্থান আছে আমি বলবো। অর্থাৎ জামাত একেবারে সরাসরি স্থানীয় নির্বাচন আগে চাইছে, আপনার দল বিএনপি কিন্তু এখন জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন আগে চাইছে। এই এখনও কি আপনারা এই অবস্থায় আছেন বলে মনে হয়, কি বলবেন? এবং এই অবস্থায় আপনার দলের পক্ষে যুক্তিটা কি এই অবস্থানে থাকার? আচ্ছা, প্রথমত আমি আগের একটা বক্তব্যের একটু রেফারেন্স দিতে চাই, কারণ মানে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই আবার এই কথাকে কোট করতে পারবেন। আমি যেটা বলেছিলাম মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়াকে আমি বলি নাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 2018 সালের 31শে জুলাই তাকে মাদার অফ ডেমোক্রেসি উপাধিটা দেয়। এই কারণে আসলে আমরা বলি, এটা আমাদের নিজস্ব দেওয়া উপাধি নয়। এরপরে আপনি যেটা বললেন যে সেই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন। আচ্ছা, সংস্কারের আগে যদি জাতীয় সরকার নির্বাচন সম্ভব না হয়, সেটা তো রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তনের আগে যদি জাতীয় সংসদ নির্বাচন সম্ভব না হয়, তাহলে সংস্কৃতি পরিবর্তনের আগে কিভাবে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ অনুষ্ঠান সম্ভব? এই প্রশ্নটা আছে এবং কিছু সূত্র আমি একটু মিলাতে চাই। আমার একদম স্পষ্টভাবে আমি দেখতে চাই যে এখন যারা স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি আছেন, এরা কিন্তু আপনি জানেন যে বিএনপি এবং জামাতও তারাও কিন্তু নির্বাচন করে নাই বিগত নির্বাচনগুলোতে। অর্থাৎ যে সমস্ত জায়গায় প্রতিনিধি আছে সবাই ফ্যাসিস্টের দোষর। এখন তার পাশাপাশি আমরা দেখেছি কিছু কিছু বিষয় যে কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এই দুইটা জিনিসের যদি আমরা একটু সংযোগ করতে চাই, এবং আমি দেখব যে আমাদের যে ছাত্রদের যে দলটা গঠন হয়েছে, আমি জানি এই কথাটা বললে অনেক আক্রমণ আসতে পারে আমার দিকে, এই ছাত্রদেরই একজন প্রতিনিধি, তিনি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনি কোনোভাবে, সিরাজ ভাই, আপনি যদি আমার ভাই হন,
আপনি ক্ষমতায় আর আমি রাজনৈতিক দলে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। এবং এখানে শুরুটা কি, যে তারা যদি দলে আসেন পদত্যাগ করেই আসবেন। এখন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, তারপরে আপনি কাউন্সিলরদের করে পুনর্বাসন করতে চাচ্ছেন, তারপরে আপনাদেরই কোনো একজন লোক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসে আছে। এটা খুব খুব মারাত্মক, এটা খুবই মানে সুইসাইডাল অ্যাটেম্প্ট আমার কাছে মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে সংস্কারে যদি জোর আমার দিতেই হয়, এবং আপনি কি মনে করেন এই সরকার এখন মানে জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন যতটা জটিল, সরকার কি এখনই স্থানীয় সরকার নির্বাচন করার জন্য প্রস্তুত? জাতীয় সরকার নির্বাচন যদি করার জন্য যদি তারা প্রস্তুত নাই হয়, তাহলে কিভাবে তারা স্থানীয় সরকার নির্বাচন করার জন্য প্রস্তুত? এটা কি মানে এটা তো মগের মুল্লুক না, হয়তো মবের মুল্লুক বানিয়েছেন। আমি একটু একটু বলতে চাই, গতকাল নারী দিবস ছিল। এই নারী দিবসের আগে একটা ঘটনা ঘটেছে মাগুরাতে, আপনার পার্শ্ববর্তী জেলা, আপনি জানেন। সেখানে আমরা দেখলাম যে যেভাবে একটা শিশুকে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনটা মানে তার বোনের থেকে আমরা যে বর্ণনা শুনলাম, গায়ে পশম দাঁড়িয়ে যাচ্ছে সেই বর্ণনা দেখলে। একটা শিশুকে এইভাবে নির্যাতন করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সকল রাজনৈতিক দল এই বিচারের দাবিতে, মানে আপনি প্রথমেই আপনার এই আলোচনার প্রথমেই এই টপিকটা ছিল, এই বিচারের দাবিতে সবাই সোচ্চার হয়েছেন। আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সরাসরি সেই ভিকটিমের মায়ের সাথে কথা বলেছেন, তিনি তাদের চিকিৎসার ব্যবস্থার দায়িত্ব নেওয়ার ব্যবস্থা বলেছেন। এবং আপনি জানেন যে বিএনপি থেকে একটি আইনজীবী প্যানেল তৈরি করা হয়েছে। সো আমার কাছে মনে হয় যে যদি আমরা ঐক্যমত হতে পারি যে ডিসেম্বরে নির্বাচন, হ্যাঁ এরকম সরকারের কাছ থেকে ওই ধরনেরই কথাবার্তা আমরা শুনছি, তো ঐক্যমত হয়ে সরকারকেও অ্যাক্টিভ হতে হবে সংস্কারের জন্য। সরকার কি সংস্কার করেছে 7 মাসে? সে সংস্কার যে আমরা বলছি, সংস্কার কি করেছে? আপনি একদম মিডিয়ায় ঘোষণা দিয়ে মব হচ্ছে, মিডিয়ায় ঘোষণা দিয়ে লুটপাট হচ্ছে, মিডিয়ার সামনে স্লোগান দিয়ে লুটপাট হচ্ছে। এটা কি আপনার সংস্কারের নমুনা? এই কাজ তো সরকার করছে না, নাকি? নাকি সরকার করতে দিচ্ছে? তো সরকার করতে দিচ্ছে তো। জি, মানব ভাই কিছু বলবেন? একটু ছোট্ট একটা আমার বন্ধুর কাছে আমি একটু বলতে চাই। দেখেন, একজন রিকশাওয়ালাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কি চান, দলীয় এই স্থানীয় সরকার চান না জাতীয় সরকার চান? তো বলছে যারা জাতীয় সরকার চায় তাদের নিজের ভিতরেই তো নির্বাচন নাই। দলের যে সর্বশেষ কবে কি হয়েছে, মানে আপনার কাউন্সিল হয়েছে, নেতা নির্বাচন হয়েছে, যারা দলীয়ভাবেই মানে তাদের গণতন্ত্র চর্চা করতে পারে না, আবার এই দেশে এখনই তড়িঘড়ি করে ক্ষমতায় এসে সংস্কার ছাড়া, তাহলে তারা যে এটা সংস্কার করবে এই গ্যারান্টি তো জনগণ পাচ্ছে না। এটা একটা বড় একটা জায়গা। আরেকটা জায়গা আমি বলি যে ভাই বলেছেন যে এই সরকারের সাথে কিন্তু হারুন সাহেব, রুমিন ফারহানা সাহেবরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে এই ফ্যাসিস্টদেরকে কিন্তু মাঝে বৈধতা দিয়েছিল। আমরা গণতন্ত্রের মানুষকন্যা না, গণতন্ত্রের মানুষকন্যা, বাংলাদেশে আপসীর নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার বাড়ির সামনের একটা বালুর ট্রাক কিন্তু আমরা সবাই মিলে সরাইতে পারি নাই, এটা আমাদের সক্ষমতা। এখন এই তরুণ প্রজন্ম যেটা চাচ্ছে সেটাকে আমাদেরকে ওন করতে হবে, না হলে রাজনীতিতে আমরা অভ্যস্ত। সিরাজ ভাই আমাকে এখানে একটু বলতে দিতে হবে। আমি তিনি তো বললেন যে বিএনপির কথাই বললেন সরাসরি, যে বিএনপির কবে কোথায় কে পদ পেয়েছে। আপনি দেখেন তাদের যে ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন, তারা ছাত্রলীগ করেছে। প্লিজ আমি একটু সংক্ষেপে, আমরা বিরোধী। হ্যাঁ জি, আমরা দেখেছি যে ছাত্রলীগ থেকে বিভিন্ন, আমার কাছে প্রমাণ আছে, আপনি চাইলে পরবর্তীতে আমি দেখাতে পারি, ছাত্রলীগ করা সরাসরি লোকজন ছাত্র শিবিরে দায়িত্ব পাচ্ছে। আর উনি যেটা বললেন যে রিকশাওয়ালা, এটা হচ্ছে কি, এটা একটা আচ্ছা আমরা করছিলেন মাহবুব রাহিদ, আপনি আপনার যে আলোচনা ছিল সেটা শেষ করুন। জি শেষ করছি। মানে আমার বিজ্ঞ আলোচকের কথাটা ওইটা ওই যে ফেসবুকের বট কমেন্টের মতো লাগছে। আপনি দেখবেন এই প্যাটার্নের কমেন্ট দেখা যায় যে আমার পরিবার আমরা 25 জন আছি, আমরা আগে বিএনপি করতাম, এখন সব জামায়াত ইসলামে ভোট দেবে। হ্যাঁ ভেরি গুড। যদি রিকশাওয়ালারা চায়, যদি ক্ষেত মজুর দিনমজুররা চায় যে তারা অন্য কাউকে ভোট দেবে, দিক না। বিএনপি তো বলে নাই যে বিএনপি কে ক্ষমতায় বসায় দেন। আমি প্রথমেই বলেছি যে আমরা নির্বাচন চাই, বিএনপি নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে দলীয় নির্বাচনের কথা বলেছে, জি না, দলের ভিতরে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি, আরেকটা বলি, আপনি জামাতের তো, জামাত বা শিবির, তাদের তো কমিটিই হয় না। আপনি শিবিরের কয়টা বিশ্ববিদ্যালয় কমিটি আছে?
এই বিগত ফ্যাসিস্টের আমলে কয়টা বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি উন্মুক্ত করেছে? আমি 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 একদম ছাত্র দলের রেফারেন্স সহ বলতে পারবো, হ্যাঁ হতে পারে ছাত্র দলের কমিটি অনেকদিন রাখতে হয়েছে বিভিন্ন কারণে, বাট ছাত্র দলের প্রত্যেকটা ইউনিটে কমিটি ছিল। শিবিরের কোথায় কমিটি ছিল? তারা কমিটি করেনি, তারা সাধারণ শিক্ষার্থী সেজে বা সাধারণ শিক্ষার্থী সেজে বা ছাত্রলীগ সেজে তারা ছিল হচ্ছে ক্যাম্পাসে, হলগুলোতে। আর একটা বিষয় দেখেন, এই যে আলোচনাগুলো হচ্ছে যে মানে কি বলে যে আমি যেটা ছিলাম যে 25 জন আমরা সবাই এবার মানে এবার বিএনপি ছেড়ে জামাতকে ভোট দেব। আমার মনে হয় যে এবারের নির্বাচনটা যদি সোশ্যাল মিডিয়ায় হয় এবং সেটার দ্বারা যদি বলা হয় যে কার কতগুলো ফেক আইডি বা বট আইডি আছে তারা জয়লাভ করতে পারবে, সেই ক্ষেত্রে আমি তাদের অনেক ভালো একটা সম্ভাবনা দেখি। কারণ বট আইডির এত আক্রমণ আমাদের, মানে আমরা একটা সামান্য একটা, আপনি দেখেন যে তারেক রহমান একটা সুন্দর কাজ করেছেন, এই কাজটার প্রশংসা আমরা ফেসবুকে করতে পারি না ভাই, যেভাবে ঝাঁপিয়ে পড়ে। এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার? জি, ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই মাহবুব রাহিদ যে আমি শিবিরের বা এরকম কোনো কমিটি নেই না, ছাত্র শিবিরের প্রতিটা বছরই কমিটি ঘোষণা হয় এবং কমিটি প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা শহরে তার যত শাখা আছে প্রতি বছরে এই কমিটি চেঞ্জ হয়। এবং এবছর সুযোগ এসেছে একবারে সরোয়ার্দী উদ্যানে ওপেন জায়গায় হাজার হাজার মানুষের হ্যাঁ প্রকাশিত প্রতিটা জায়গায় আপনি যদি পত্র পত্রিকা আপনি যদি ছাত্র দলের ছেলেরা স্বৈরাচার হাসিনার চোখে চোখ রেখে তারা স্বৈরাচার বলছে। আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সরাসরি অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন। সেই সাহস ছাত্র দলের ছেলেদের ছিল, তারা ছাত্রলীগের পদ নিয়ে এখন ছাত্র শিবিরের কমিটি ঘোষণা হচ্ছে প্রকাশ। না না, এটা কখনোই ঠিক না। ছাত্রলীগের পদ নিয়ে কেউ ছাত্র শিবিরে আসে নাই। ছাত্রলীগ থেকে ছাত্রলীগের এবং অবৈধ ফ্যাসিস্টের তাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কেউ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে তাদের ক্ষমতায় থাকা অবস্থায় এসে অন্য যে কোনো দলে যদি আসতে পারে, তারা তো সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় লড়াই করেছে, তাদেরকে তো আনলে হবে না। আর শিবির প্রতি বছরের নির্বাচনে আপনি যদি দেখেন যে তাদের প্রত্যেকটা কমিটির প্রতিটা পত্রিকায় দেখবেন যে অমুক বিশ্ববিদ্যালয়ের সভাপতি অমুক, তারপরের বছরে যে দেখবেন যে সে আর নাই, তারপরের বছর আরেকজন। আমরা কমিটির এটা দিয়েছি, পত্র পত্রিকা মিডিয়া তো আমাদেরকে ওন করে নাই, যার কারণে একটা কোণার ভিতরে একটা মানে নিউজ করে দিয়েছে, এটা মানুষের দৃষ্টিতে আসে নাই। কিন্তু প্রতি বছরই আপনি দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল কিন্তু চেঞ্জ হয়েছে, 1 বছর থেকে 2 বছরের মাথায় কিন্তু চেঞ্জ। জাতির কাছে এটা সুস্পষ্ট, কেউ দীর্ঘ সময় ধরে এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ে 10 বছর 15 বছর ছেলে মেয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করে না। আর আমি বলেছি প্লিজ আপনি আমাকে বলবেন যে নিজ দলে বিএনপির কাউন্সিলটা সর্বশেষ কবে হয়েছিল? বিএনপি তো একটা রাজনৈতিক দল, সেখানে তো একটা কাউন্সিল হওয়া দরকার। আমরা তো এই দুর্বলতা স্বীকার করে নিয়েছি। না, ট্রাকের যে বিষয়টা আসছে যে জায়গায় সে শোনেন, আপনি তো মানে গাঢ় জোরে কথা বললে হবে না, জনগণকে এটার বিচারের সুযোগ দিতে হবে। রাজনীতি আদর্শ দেওয়া হয়, রাজনীতি আদর্শ দেওয়া হয়, আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করতে হয়। রুমিন ফারহানা সাহেব এবং হারুন সাহেবরা তো আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছিল, তারা বিএনপির সমস্ত প্রকার নির্দেশ উপেক্ষা করে তারা শপথ নিয়েছিল, পরবর্তীতে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। এটার ব্যাপারে বিএনপির কি স্ট্যান্ড আছে? জনগণ তো এগুলো বোঝে এবং জানে। ডক্টর আব্দুল মান্নান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক রেমান, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমি দুটো বিষয় টোটাল আলোচনাটা আমি একটু বলি আপনাকে। আমি আপনার কাছে অন্য একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি যা নিয়ে বলতে চান সেটা বলবেন। আমি আর একটা বিষয় জানতে চাইছিলাম, আমাদের আজকের আলোচনার একটা ইয়ে ছিল, দৈনিক মানবজমিনের আজকের অনলাইনে লিড নিউজ হচ্ছে ভারতের সেনাপ্রধান বলেছেন সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে। এই কথাই এর আগেও তিনি বলেছেন। এই কথাটার আসলে পেছনের ব্যাখ্যাটা কি যদি আপনি দেন, আর আপনি আপনার আলোচনা। আমার আলোচনাটা হচ্ছে কি, আপনারা যে আমার দুই বিজ্ঞ আলোচক এতক্ষণ বলছিলেন কথাগুলো, এই কথাগুলো আমরা জানি, বুঝছেন, এই কথাগুলো আমরা জানি, ওনারা ওনাদের প্ল্যাটফর্ম থেকে বলেন। আপনার স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছেন, জাতীয় সরকারের নির্বাচনের কথা বলছেন, আপনার বৈষম্যের বিরুদ্ধের কথা বলছেন। এই যে টকশো, ছোট্ট একটা টকশো, এখানে কি বৈষম্যের বিরোধী অবস্থা ছিল? এই যে টোটাল প্রোগ্রামটা হলো, টোটাল প্রোগ্রামে দুজন জাতীয় নেতা তাদেরকে কত সময় দিয়েছেন?
আর আমি একজন সাংবাদিক, আমার কত সময় দিয়েছেন, বৈষম্যের কথাটা বলছি। কথা বলার সুযোগটা কিন্তু আপনার সব জায়গায় দিতে হবে, সেটা স্থানীয় একবার তৃণমূল থেকে শুরু করে টক শো থেকে শুরু করে জাতীয় সংসদ সব জায়গায়, কিন্তু আপনি এখানে দিতে পারেননি। কেন দিতে পারেননি? আপনি চিন্তা করেছেন যে এখানে একজন বিএনপির লোক আছে, তাকে খুশি করতে হবে, একজন জামাতের লোক আছে তাকে খুশি করতে হবে, সাংবাদিক সে খুশি হইলো কি না হইলো কি না, বিষয়টা আমি বলি আপনাকে, দর্শকরা দেখছে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এই যতই নির্বাচন হোক মননে পরিবর্তন আনতে হবে আপনার। আপনি মানুষকে মানুষ হিসেবে, যেমন মাহবুব ভাই, নাহিদ ভাই খুব একটা ভালো কথা বললেন যে নির্যাতনের কথাটা, এই বিষয়গুলো আমাদের কে ক্ষমতা আসবে কে ক্ষমতায় থাকবে এগুলি বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, মৌলিক যে অধিকারগুলি আছে এগুলি নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঠিক করতে হবে। দ্রব্যমূল্যে বাজার থেকে আপনার সয়াবিন তেল লাই হয়ে গেছে, 5-7টা প্রতিষ্ঠান মনোপলি করে করছে। আওয়ামী লীগের সময় না হয় সালমান এফ রহমানকে টাকা দেওয়া লাগতো, এখন কাকে টাকা দেয়? বর্তমান রাজনৈতিক অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক ভিউ আছে, তাদের কোনো রাজনৈতিক দল আছে? তাহলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ তখন ছিল, এখন মাঠ পর্যায়ে চাঁদাবাজি কারা করছে? তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে কেন পারছে না? অবশ্যই দুর্বলতা আছে। আর যেটা ভারতের কথা বললেন, ভারতের এই ঘটনাটা নতুন না। ভারতের সুজাতা সিং 2014 সালে এসে কি করলেন? হুসাইন মোহাম্মদ এরশাদকে অসুস্থ বানিয়ে দিলেন। অসুস্থ বানিয়ে দিয়ে সে বলে না আমি অসুস্থ না, আমি নিজে সেটা কাভার করছি। সে বলে না আমি ঠিক আছি, সিঁড়ির মধ্যে দাঁড়ায় আমি সুস্থ। তাকে বলে না তুমি অসুস্থ, তাকে ভর্তি করাই দিলেন সেই ইয়াতে, সিএমএইচে। দেন একটা নির্বাচন হয়ে গেল। পরবর্তীতে এই ভারতের সহায়তায় 2018 সালে রাতের ভোট হলো, আমরা কাভার করছি। 2024 সালে আমি আর ডামির নির্বাচন হলো না। সেই ভারত এখন হঠাৎ করে বলতেছে, আজকে আপনি যেটা বললেন মানব জমিনের কথা, রাজনাথ সিং এর কথা আমি বলবো সবশেষ, প্রতিরক্ষা মন্ত্রী, সে বলছে প্রতিবেশী সব দেশে যাতে একটা সুষ্ঠু পরিবেশ থাকে, নির্বাচন একটা ভালোভাবে হয়, নতুন নির্বাচিত সরকার একটা সুসম্পর্ক অব্যাহত থাকে। ভারত বুঝতে পারছে যে বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ, এবং বাংলাদেশে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা ভারতের পদলেহন করবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, পররাষ্ট্রনীতি হবে সমতার ভিত্তিতে। এখানে কিন্তু দাদাগিরি আর বাংলাদেশে চলবে না। যাই হোক, আমার বক্তব্য রাজনীতিবিদ দুজন আছেন তাদের কাছে, যে বা যারাই ক্ষমতায় আসুক সবার আগে বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করেন, সবার আগে দেশের অর্থনীতি, দেশের মানবাধিকার, আইনের শাসন এবং পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করেন। জি, ধন্যবাদ রেমান, ধন্যবাদ মান্নান ভাই, ধন্যবাদ মাহবুব নাহিদ। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দর্শক, এতক্ষণ আলোচনা চলছিল বাংলাদেশের সাম্প্রতিক যে অস্থিরতা এবং তার প্রত্যাশিত সমাধান, সেই প্রসঙ্গে কিন্তু আলোচনার প্রেক্ষাপট থেকে রাজনৈতিক বিষয়টা নিয়েই আমাদের মূল আলোচনা হয়ে গেল। তারপরেও আমরা এই আলোচনা থেকে সাংবাদিক রেমান যে কথাগুলো বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি সবসময় সেই কথাই বলি যে দেশ আমাদের, এই দেশকে আমাদেরকেই গড়তে হবে। এখানে এই দেশকে যদি সত্যিকার অর্থে উন্নত দেশ গড়ে তুলতে হয়, এই বাংলাদেশকে যদি উন্নত দেশে পরিণত করতে হয়, তাহলে ঐক্যের কোনো বিকল্প নেই। সেই রাজনৈতিক ঐক্য অপরিহার্য। আমার বিশ্বাস যে রাজনৈতিক দলের যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব রয়েছেন তারা বিষয়টি বুঝবেন। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ।